আজকের গল্পটা ওয়াং নামের এই হতভাগা লোকটাকে নিয়ে। সে পেশায় একটা ফুটবল ক্লাবের গোলকিপার হলেও বর্তমানে তার ক্যারিয়ারটা একদমই ভালো যাচ্ছে না। একদিন তো সে খেলতে গিয়ে তার প্রতিপক্ষের একজনকে কামড়ে দিয়েছিল, যার কারণে কয়েক মাসের জন্য তাকে সাসপেন্ড করে দেয়া হয়। এরপর সে মুখে মেকআপ করে মেয়েদের দলে খেলতে শুরু করে, কিন্তু সেখানেও ধরা পড়ে যায়। মানুষকে ইমপ্রেস করার জন্য সে ডাইনিং টেবিলে খাবারের বদলে নিজেই সেজেগুজে শুয়ে পড়ে। এরকম নানা উদ্ভট কাণ্ড কারখানা করার পরেও তার কনফিডেন্স কিন্তু বিন্দুমাত্র কমেনি। তো একদিন জিন নামের এক বিজনেসম্যান তার সাথে দেখা করতে আসে, আর মিস্টার জিন ওয়েনকে অনেকগুলো টাকা দেখিয়ে বলে, তুমি যদি তোমার টিমকে ধোকা দাও তাহলে এই সব টাকা তোমার হয়ে যাবে। অর্থাৎ আমার দলের প্লেয়ার যতবারই গোলে শট করবে তুমি প্রতিটা বল ছেড়ে দিবে। যদিও ওয়েনের অনেক টাকার প্রয়োজন ছিল, তবুও সে তার দলের প্রতি ভালোবাসা দেখিয়ে জিনের অফার ফিরিয়ে দেয়, আর বলে পরবর্তী ম্যাচে আমি আমার বিপক্ষ দলকে একটি গোলও করতে দিব না। এই কথা বলে ফুল কনফিডেন্সের সাথে পরের দিন সে খেলতে নেমে যায়। ম্যাচের শুরুর দিকে প্রথমে ওয়েন একটি দুর্দান্ত গোল সেভ করে, আর এতে তার কনফিডেন্স আরো বেড়ে যায়। কিন্তু সেই ওভার কনফিডেন্সের চক্করে তার টিম পরপর 5টা গোল খেয়ে হেরে যায়। তখন অপোজিট টিমের খেলোয়াড়রা এসে তাকে কোলে তুলে নিয়ে নাচানাচি করতে শুরু করে, কারণ ওয়াং এর কারণে তারা এই খেলাটা জিততে পেরেছিল। তবে এসব দেখে ওয়েনের দলের কোচ ভাবে ওয়েন বিপক্ষ দলের কাছ থেকে টাকা খেয়ে তাদের জিতিয়ে দিয়েছে, আর তাই তাকে দল থেকে বহিষ্কার করে দেয়া হয়। আর এতে ওয়েন অনেক ডিপ্রেশনে পড়ে যায়। তখন তার বেস্ট ফ্রেন্ড জুয়ান তাকে বুঝিয়ে শুনিয়ে কোচের কাছে নিয়ে যায়। জুয়ান নিজেও এই টিমের একজন প্লেয়ার। কোচের কাছে যাওয়ার পর ওয়াং সান্ত্বনা পাওয়ার বদলে উল্টো অপমানিত হয়। কোচ তাকে একটা কুকুর দেখিয়ে বলে, দেখো তোমার বদলে আমরা কুকুরকে টিমে নিয়েছি, সেও তোমার থেকে ভালো খেলে। বন্ধুর এই অপমান জুয়ান মেনে নিতে পারে না, আর কোচকে বলে, তুমি যদি ওয়াংকে টিমে না নাও তাহলে আমিও ওই টিমে আর খেলবো না। সেটা শুনে কোচ হেসে বলে, কোনো সমস্যা নেই, তোমরা দুজন চলে গেলে আরো বেশি ভালো হবে, আমার টিম থেকে জঞ্জাল দূর হবে। এই কথা বলে কোচ তাদের দুজনকে টিম থেকে বের করে দেয়। এরপর তারা দুজন মন খারাপ করে বাড়ি ফেরার পথে হঠাৎ এক লোক তাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক করে। এমনিতেই তাদের দুজনের মেজাজ ভীষণ খারাপ, তার উপর আবার ওই লোকের নাটক দেখে তাদের মুড আরো বেশি খারাপ হয়ে যায়। তাই তারা দুজন বাইরে বের হয়ে ওই লোকটাকে তুলে প্রথমে তাদের গায়ের সাথে 2-1 বার আঘাত করে, আর তারপর তাকে দিয়ে গাড়ির সামনের গ্লাস পরিষ্কার করে। এমন সময় তাদেরকে শিয়াজু নামের একটা মেয়ে দেখে ফেলে। মেয়েটা মনে করে যে তারা দুজনে মিলে হয়তো ওই লোকটাকে মারধর করছে, তাই সে তাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, আর ওয়াংদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে জিন নামের সেই বিজনেসম্যান তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর ওয়াংকে সঙ্গে নিয়ে তার অফিসের দিকে যেতে শুরু করে। যাওয়ার পথে জিন ওয়াংকে জানায় যে তাকে টাকা অফার করার পিছনে অন্য টিমকে জেতানোর কোনো উদ্দেশ্য ছিল না জিনের, সে তো ওয়াং এর সততার পরীক্ষা নিচ্ছিল। অফিসে যাওয়ার পর জিম ওয়াং এর সাথে মিস্টার উইন আর মিস্টার লাই নামে দুজন লোকের পরিচয় করিয়ে দেয়। তাদের কাছ থেকে ওয়াং জানতে পারে যে তার দাদার একটা ভাই ছিল, যে কিনা পরিবারের সাথে ঝগড়া হওয়ার কারণে সবসময় দূরে থাকতো, আর কিছুদিন আগেই সেই দাদা মারা গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো তার দাদার কোনো উত্তরাধিকার ছিল না, তাই তার দাদা ওয়াংকে সব সম্পত্তির মালিক বানিয়ে গেছে। সেটা শুনে ভীষণ অবাক হয়। সে আরো বেশি অবাক হয় যখন সে জানতে পারে যে তার দাদা একজন মাল্টি বিলিয়নিয়ার বিজনেসম্যান ছিল। তবে ওই লোকগুলো তাকে এটাও জানায় যে সম্পত্তি পাওয়ার জন্য ওয়াংকে আগে একটা পরীক্ষা দিতে হবে। তার দাদা এই মৃত্যুর আগে তার জন্য এই পরীক্ষার কথাটা ভেবে রেখে গিয়েছিল, আর সে পরীক্ষাটা এমন ছিল যে ওয়াংকে প্রথমে $1 বিলিয়ন দেওয়া হবে, আর সেটা তাকে 1 মাসের মধ্যে খরচ করতে হবে। যদি সে 1 মাসের মধ্যে টাকাটা খরচ করতে পারে তাহলে তাকে $30 বিলিয়ন দেওয়া হবে, অর্থাৎ তার দাদার পুরো সম্পত্তি। তবে সেই টাকাগুলো সে ইচ্ছামতো খরচ করতে পারবে না, সেক্ষেত্রেও তাকে কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন সে কোনো ইল্লিগাল উপায়ে টাকাটা খরচ করতে পারবে না। 1 মাস শেষ হওয়ার পর তার কাছে বাড়ি গাড়ি বা নামে কোনো সম্পত্তি থাকা যাবে না, আর সে হাইয়েস্ট 100 জন কর্মচারী রাখতে পারবে। কিন্তু তার কর্মচারীদের জন্য সে যে কোনো অ্যামাউন্ট খরচ করতে পারে, আর সে কোনো জিনিস মার্কেট ভ্যালু থেকে বেশি দামে কিনতে পারবে না। তার বাড়ির জন্য কেনা কোনো দামি জিনিস সে অযথা নষ্ট করতে পারবে না। আর সর্বশেষ শর্ত হলো সে এই পুরো বিষয়টা সম্পর্কে কাউকে কিছুই জানাতে পারবে না। আর যদি ওয়াং এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে না চায় তাহলে তাকে $10 মিলিয়ন দেওয়া হবে, আর বাকি টাকা জিনের ট্রাস্ট ফান্ডে থাকবে, যেটা তারা 3 জনে মিলে ইচ্ছামতো খরচ করতে পারবে। সবকিছু শুনে ওয়াং তখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি হয়ে যায়, আর জিনের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করে। এরপর জিন ওয়াং এর জন্য হায়ার করা একজন অ্যাকাউন্টেন্টের সাথে তার পরিচয় করিয়ে দেয়, যে তার সব খরচের হিসাব
হিসাব রাখবে। আর সেই অ্যাকাউন্টেন্ট আর কেউ নয়, বরং ওয়াংকে থানায় পাঠানো সেই মেয়েটা, অর্থাৎ শিয়াজু। তাকে দেখে ওয়াং মনে মনে ভীষণ খুশি হয়, কারণ এই সুবাদে তার উপর প্রতিশোধ নিতে পারবে। যাই হোক, এরপর জিন ওয়াংকে নিয়ে ব্যাংকে যায়, আর সেখানে গিয়ে কতগুলো টাকা দেখে ওয়াং এর মাথা খারাপ হয়ে যায়, কারণ সে এর আগে কখনোই এত টাকা একসাথে দেখেনি। টাকা হাতে পাওয়ার সাথে সাথে সে সেগুলো ওড়াতে শুরু করে। ওয়াং প্রথমেই ব্যাংকের কর্মচারীদেরকে মোটা অঙ্কের বেতনে হায়ার করে নেয়। সেই খুশিতে ব্যাংকের কর্মচারীরা নাচতে শুরু করে। এরপর সে তার ফুটবল টিমের কোচের কাছে গিয়ে জানায় যে সে তার টিম আর দেশের সবচেয়ে ভালো টিমকে ভাড়া নেবে, আর স্টেডিয়ামের মেরামতের কাজ শেষ হলে সে দুই টিমের ভেতরে একটা ম্যাচের আয়োজন করবে। তার কথা শুনে কোচ ভীষণ অবাক হয়, আর বাকি টিম মেম্বাররা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তখন ওয়াং তাদেরকে বিশ্বাস করানোর জন্য পানির মতো টাকা ছড়াতে শুরু করে। সেটা দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। এরপর ওয়াং তাদের সবাইকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় বাকিরা আলাদা গাড়িতে ছিল, আর ওয়াং শিয়াজুকে নিয়ে আলাদা গাড়িতে ছিল। আসলে ইচ্ছা করে শিয়াজুকে নিয়ে আলাদা গাড়িতে উঠেছিল, যাতে সে শিয়াজুর সাথে ফ্লার্ট করতে পারে। কিন্তু শিয়াজু সেটা বুঝতে পেরে তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে তার একটা বয়ফ্রেন্ড আছে। যাই হোক, সেখান থেকে তারা দ্রুত একটা আলিশান হোটেলের সামনে এসে দাঁড়ায়। হোটেলটা শুধুমাত্র হাই প্রোফাইলের লোকেদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু ওয়াং হোটেলের ম্যানেজারকে বেশি টাকা দিয়ে পুরো হোটেলটা 1 মাসের জন্য ভাড়া নিয়ে নেয়। হোটেল ম্যানেজার একসাথে এতগুলো টাকা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, আর তাদেরকে ডাইনিং হলের দিকে নিয়ে যায়। সেখানে তার ভাড়া করা লোকেদের খুবই জাঁকজমকভাবে আপ্যায়ন করা হয়, মজার মজার খাবার খাওয়ানো হয়। আর যেহেতু সে তার পুরো টিমকে ভাড়া করে এনেছিল, তাই একদিক থেকে তারা সবাই তখন তার কর্মচারী, যে কারণে এই অতিরিক্ত খরচে তার দাদার দেওয়া নিয়ম ভঙ্গ হওয়ার কোনো চান্স নেই। এরপর ওয়াং সবার সামনে অ্যানাউন্স করে যে সে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি খুলতে চায়, আর সেই কোম্পানির সিইও হিসেবে সে তার বন্ধু জুয়ানকে হায়ার করতে চায়। এটা শুনে জুয়ান ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু ওয়াং এর মনে আসলে অন্য কিছু চলছিল। সে মূলত জোয়ানকে এই জন্যই সিইও বানাতে চেয়েছিল, কারণ সে জানতো যে তার বন্ধু যেভাবেই হোক টাকাটা ডুবিয়েই ছাড়বে। এভাবেই দুই বন্ধুর টাকা উড়ানোর রেসে লেগে পড়ে। দামি হেয়ার কাট, দামি গাড়ি, দামি পোশাক আশাক থেকে শুরু করে কোনো কিছুই বাদ রাখে না তারা। তাদের এভাবে টাকা উঠাতে দেখে শিয়াজু ওয়াং এর কাছে এসে বলে, তুমি যদি এভাবেই টাকা নষ্ট করতে থাকো তাহলে 6 মাসের মধ্যেই তোমার সব টাকা শেষ হয়ে যাবে। এই কথা শুনে ওয়াং ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ তাকে তো 1 মাসের মধ্যেই টাকাগুলো শেষ করতে হবে। এরই মাঝে সেখানে শিয়াজুর বয়ফ্রেন্ড চলে আসে। ছেলেটা একজন টিচার। সে এসে ওয়াংকে জ্ঞান দিতে থাকে যে পৃথিবীতে টাকাই সবকিছু নয়। তখন ওয়াং গিয়ে সেই ছেলেটার হাতে কয়েক বান্ডিল টাকা ধরিয়ে দিয়ে বলে, তুমি শিক্ষকতা ছেড়ে আমার বাড়িতে মালি হয়ে যাও। এতগুলো টাকা দেখে সে চাকরি ছেড়ে ওয়াং এর কাছে মালির কাজ করার জন্য রাজি হয়ে যায়। আর সেটা দেখে শিয়াজু অনেক রেগে যায়, আর তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। এরপর ফাইন্যান্সিয়াল কোম্পানির প্রথম মিটিং এ ওয়াং সেই সব কোম্পানিকে গাদা গাদা টাকা ফান্ডিং দেয়, যেগুলোর সাকসেসফুল হওয়ার কোনো চান্সই নেই। এরই মাঝে একটা পাগল নিজের অদ্ভুত আবিষ্কারের জন্য ওয়াং এর কাছে ফান্ডিং এর জন্য আসে। ওয়াং তখন টাকা নষ্ট করার আরো একটা আইডিয়া পেয়ে যায়, আর সবার অমতে গিয়ে সেই লোককে ফান্ডিং দিয়ে দেয়। শুধু তাই নয়, টাকা নষ্ট করার জন্য সেখানে থাকা সবার সব আলতু ফালতু বিজনেস প্রপোজালে ফান্ডিং দিতে শুরু করে। এরপর একদিন মেসেজ নিতে গিয়ে মেসেজ করা সেই মেয়েটা ওয়াং এর পেছনে পড়ে যায়। ওয়াং তার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটা কোনোভাবেই তাকে ছাড়তে রাজি হচ্ছিল না। এমন সময় সেখানে শিয়াজু চলে আসে, আর ওয়াং বেঁচে যায়। পরদিন সকালে প্র্যাকটিস গ্রাউন্ডে ওয়াং সেই মেয়েটার সাথে লাই আর উইনকে কথা বলতে দেখে। তাদেরকে দেখে ওয়াং বুঝতে পারে যে এই লোকগুলো ইচ্ছা করেই ওই মেয়েটাকে ওয়াং এর কাছে পাঠিয়েছিল, যাতে ওয়াং চ্যালেঞ্জটা হেরে যায়। তাই সেদিন ব্রেকফাস্ট টেবিলে সবাইকে অনেক দামি দামি খাবার সার্ভ করা হলেও লাই আর উইনকে সার্ভ করা হয় ইনস্ট্যান্ট নুডলস। ওয়াংকে এমনটা করার কারণ জিজ্ঞাসা করা হলে সে বলে, চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী আমি শুধু আমার কর্মচারীদের পেছনে টাকা খরচ করতে পারবো, কিন্তু তোমরা তো আমার কর্মচারী নও। এরপর ওয়াং অনেকগুলো টাকা খরচ করে বিশ্বের সেরা বিজনেস অ্যাডভাইজারকে দাওয়াত করে এনে বলে, তুমি আমাকে এমন কিছু বিজনেসের আইডিয়া দাও যেগুলো নিশ্চিতভাবে ফেল হবে। তার কথা শুনে লোকটা রেগে গিয়ে বলে, আমি বিজনেসে উন্নতি কিভাবে করা যায় সেটা মানুষকে আইডিয়া দিই, লসের আইডিয়া দেই না। এই বলে লোকটা না খেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তাতে ওয়াং এর হার মানে না। সে নিজের শরীরের প্রত্যেকটা অংশের
প্লেয়ারদের কেয়ারের জন্য আলাদা আলাদা লোক হায়ার করে। এরপর একদিন জুয়ান তাকে জানায় যে তার ফান্ডিং দেওয়া কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক বেড়ে গেছে আর তাদের ফাইন্যান্সিয়াল কোম্পানিও অনেক প্রফিট কামাচ্ছে। সেটা শুনে ওয়াং এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে শিয়াজু একদিন একাই নিজের জন্মদিন পালন করছিল। এমন সময় তার বাড়ির ডোরবেলটা বেজে ওঠে। সে উঠে গিয়ে দরজা খুললে দেখতে পাই তার বয়ফ্রেন্ড তার জন্য ফুল নিয়ে এসেছে। শিয়াজু এটা ভেবেই খুশি হয়ে যায় যে সে হয়তো শিয়াজুকে জন্মদিনের উইশ করার জন্য এসেছে, কিন্তু আসলে ছেলেটা এসেছিল শিয়াজুকে দিয়ে তার একটা বিজনেস প্ল্যান ওয়াং এর কাছ থেকে অ্যাপ্রুভ করানোর জন্য। সেটা আনার পর শিয়াজু রেগে গিয়ে তার বয়ফ্রেন্ডের মুখে কেক মাখিয়ে দেয় আর তারপর চলে যায় ওয়াং এর কাছে। সেখানে গিয়ে দেখে ওয়াং আতশবাজির আয়োজন করছে। যদিও ওয়াং সেটা নিজের টাকা নষ্ট করার জন্য করছিল, কিন্তু সেটা দেখে শিয়াজু অনেক খুশি হয়ে যায় আর ওয়াংকে জানায় যে সেদিন তার জন্মদিন। সেটা শুনে ওয়াং সুযোগটা হাতছাড়া করে না আর বলে, আমি জানি বলেই তো এই আয়োজন করেছি। সেটা শুনে শিয়াজু অনেক খুশি হয়। পরদিন সকালে বাড়ি থেকে বেরোনোর পর শিয়াজু লক্ষ্য করে যে ওয়াং সারা শহরে তার ওয়াং এর পোস্টার লাগিয়ে রেখেছে আর সেখানে লেখা আছে যে শিয়াজুর মন জেতার জন্য ওয়াং এর একটা সুযোগ পাওয়া উচিত। শুধু পোস্টারই নয়, ওয়াং সেই নিউজ, রেডিও, টিভি এমনকি হট এয়ার বেলুনে লিখেও সারা শহরে ছড়িয়ে দেয় আর মিডিয়ার লোকেরা সেটা দেখে শিয়াজুকে সেলিব্রিটি মনে করে, তাকে নিয়ে মাতামাতি শুরু করে। শিয়াজু তখন একটা জায়গায় লুকিয়ে ওয়াংকে ফোন করে এইসব বন্ধ করতে বলে আর শহরের সব পোস্টার সরিয়ে ফেলতে বলে, কিন্তু ওয়াং তার কথায় রাজি হয় না। তখন শিয়াজু বাধ্য হয়ে নিজের চেহারা লুকিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে ওয়াং এর অফিসের দিকে যেতে শুরু করে। রাস্তায় হঠাৎ সেই লোকটা তাদের ট্যাক্সির সামনে এসে অ্যাক্সিডেন্ট করার নাটক করতে থাকে, যার জন্য শিয়াজু ওয়াং আর জুয়ানকে থানায় পাঠিয়েছিল। তাকে দেখে শিয়াজু বুঝতে পারে যে সেদিন ওয়াং মিথ্যা বলেনি আর সেখান থেকে ওয়াং এর উপরে থাকা সব ভুল ধারণা দূর হয়ে যায়। তাই সে ওয়াং এর কাছে গিয়ে বলে, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই আর তোমাকে ভালোভাবে জানতে চাই। এটা শুনে ওয়াং ভীষণ খুশি হয় আর শিয়াজুর জন্য একটা প্রাইভেট কনসার্টের আয়োজন করে, যেখানে শিয়াজুর ফেভারিট সিঙ্গারকে ইনভাইট করা হয় পারফর্ম করার জন্য। সেদিন তারা দুজনে মিলে অনেক আনন্দ করে, সাগরের পাড়ে রোমান্টিক ওয়াকেও যায়। পরদিন সকালে প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে ওয়াং দেখে সব প্লেয়াররা প্র্যাকটিস না করে মাঠের ভেতর নাচানাচি করছে। সেটা দেখে ওয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত খুশির কারণ কি? তখন জুয়ান বলে, আরে খুশি হব না, আমাদের কোম্পানি $10 বিলিয়ন প্রফিট করেছে। এটা শুনে ওয়াং রেগে আগুন হয়ে যায় আর রাগের মাথায় জুয়ানকে কষিয়ে একটা থাপ্পড় মেরে নিজে গিয়ে পুলে ঝাঁপ দেয়। চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী মাস শেষে তার কাছে কোনো টাকা থাকা যাবে না, কিন্তু তার লসের কথা ভেবে খোলা কোম্পানির এত প্রফিট করাটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সে আবারও নতুন একটা আইডিয়া বের করে। সে প্রেস কনফারেন্স ডেকে অ্যানাউন্স করে যে তার কোম্পানি মোটা লোকেদের জন্য একটা নতুন স্কিম শুরু করেছে, যেখানে প্রথমে $1 দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর তারপর প্রতি গ্রাম ওজন কমানোর জন্য প্রত্যেককে $1 দেয়া হবে। অর্থাৎ কেউ যদি 1 কেজি ওজন কমায় তাহলে সে $1000 পেয়ে যাবে। এই কথা শুনে জিন আর তার সাথীরা খুবই টেনশনে পড়ে যায়, কিন্তু শর্ত অনুযায়ী এটাও একটা লিগাল বিজনেসের মধ্যে পড়ে, তাই তারা ওয়াংকে বাধা দিতে পারে না। এদিকে এত ভালো স্কিমের কথা শুনে দেশের সব মোটা লোকেরা এসে রেজিস্ট্রেশন করতে শুরু করে। সারা দেশে এই ব্যাপারটা নিয়ে হুলস্থুলু শুরু হয়ে যায় আর সরকার থেকে ওয়াংকে এত ভালো একটা কাজের জন্য পুরস্কারও দেয়া হয়। পুরস্কার নেওয়ার সময় ওয়াং সবাইকে বলে যে সে এই কাজটা অন্যদের কথা ভেবে নয়, নিজের কথা ভেবে করছে, কিন্তু সবাই মনে করে সে নিজের মহত্ব লুকানোর জন্য এমন কথা বলছে। এভাবেই চলতে চলতে তাদের ফাইনাল ম্যাচের সময় চলে আসে। যদিও ড্যাশিং টিমের সাপোর্টার অনেক কম ছিল, তবুও তারা খুব স্টাইলের সাথে হেলিকপ্টারে করে মাঠে আসে। ফাইনালের দিন অপোজিট টিমের ক্যাপ্টেন জানায় যে তারা চোখ বন্ধ করে ড্যাশিং টিমকে দ্বিগুণ গোলে হারাবে। সেটা শুনে ওয়াং খুবই রেগে যায়, নিজের টিমের কাছে গিয়ে বলে, তোমরা যা পারো করো, কিন্তু কোনোভাবেই যেন অপোজিট টিম তোমাদের থেকে ডাবল গোল না করতে পারে। সেই কথা অনুযায়ী খেলতে নেমে প্রথমেই ড্যাশিং টিমের এক প্লেয়ার আঘাত পাওয়ার বাহানা করে অপোজিট টিমের সবচেয়ে ভালো প্লেয়ারকে বের করে দেয়, কিন্তু তারপরেও হাফ টাইমের আগেই অপোজিট টিম তাদেরকে 8টা গোল দিয়ে দেয়। সেটা দেখে হাফ টাইমের পর ড্যাশিং টিমের মেম্বাররা উঠে পড়ে লাগে যাতে অপোজিট টিম 10টা গোল না করতে পারে, কারণ ড্যাশিং টিমের প্লেয়াররা 5টা গোল করেছিল। গোল আটকাতে গিয়ে তাদের সবার অবস্থা নাজেহাল হয়ে যায়। তাদের এত কষ্ট দেখে
অপোজিট টিমের সাপোর্টাররাও তাদেরকে উৎসাহ দিতে শুরু করে। অবশেষে তারা 10 নম্বর গোলটা হওয়া থেকে আটকায়, আর সেই খুশিতে সবাই আত্মহারা হয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার পর ওয়াং এর ফোনে শিয়াজুর নাম্বার থেকে একটা কল আসে। ফোনের ওপাশ থেকে একটা অপরিচিত লোক তাকে জানায় যে সে শিয়াজুকে কিডন্যাপ করেছে, আর ওয়াং যদি পরদিন সকালের মধ্যে কিডন্যাপারকে $10 মিলিয়ন না দেয় তাহলে সে শিয়াজুকে মেরে ফেলবে। এটা শুনে ওয়াং ভীষণ টেনশনে পড়ে যায়। এদিকে শিয়াজুকে বাঁচানোটাও জরুরি, আবার তাকে বাঁচাতে গিয়ে যদি সে কিডন্যাপারকে টাকাগুলো দিয়ে দেয় তাহলে সেটা ইল্লিগাল কাজে খরচ হয়ে যাবে, তার মানে ওয়াং চ্যালেঞ্জটা হেরে যাবে। ওয়াং তখন বুঝে উঠতে পারছিল না যে তার আসলে কি করা উচিত, তাই সে নিজের মনকে শান্ত করার জন্য পার্টি করতে শুরু করে। আর এদিকে শিয়াজু তার কিডন্যাপারের সাথে বসে ওয়াং এর জন্য অপেক্ষা করতে থাকে। আসলে শিয়াজুকে ওয়াং এর আপন দাদাই কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, কারণ সে দেখতে চাচ্ছিল যে ওয়াং এর কাছে টাকা বেশি বড় নাকি মানুষের জীবন। শিয়াজু ওয়াং এর উপর সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে ওয়াং অবশ্যই তাকে বাঁচানোর জন্য আসবে, কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করার পরও যখন ওয়াং আসে না তখন সবাই মন খারাপ করে, এবং সেখান থেকে বেরোনোর সময় দেখতে পাই যে ওয়াং টাকা নিয়ে গিয়ে তাদের সিঁড়ির উপরে বসে কান্না করছে, যেন টাকাগুলো নিয়ে কিডন্যাপার শিয়াজুকে ছেড়ে দেয়। এমন সময় তার সামনে তার দাদার শেষ ভিডিওটা চালানো হয়, যেখানে বলা হয়েছিল যে ওয়াং তার পুরো সম্পত্তির মালিক হয়ে গেছে। সেটা শুনে ওয়াং অনেক খুশি হয়ে যায়, আর খুশিতে সে শিয়াজুকে নিয়ে ভ্যাকেশনে চলে যায়। সেখান থেকে ফেরার পর জানা যায় যে শিয়াজু প্রেগনেন্ট। এরপর তারা দুজন একটা উকিলের কাছে গিয়ে জানায় যে তারা তাদের সব সম্পত্তি দান করে দিতে চায়। তখন শিয়াজুর মনে পড়ে যে তাদের নিজেদের বাচ্চার জন্য কিছু টাকা রেখে দেওয়া উচিত, তাই তারা দুজনে মিলে হিসাব করতে থাকে যে তাদের বাচ্চাকে লালন পালনের জন্য কত টাকা প্রয়োজন। হিসাব করতে করতে একটা সময় তারা দেখে যে তাদের কাছে দান করার মতো আর কোনো টাকাই বেঁচে নেই। তারা সেখান থেকে ফিরে আসে, আর এই ঘটনার মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো আপনার কাছে যদি এত টাকা হঠাৎ চলে আসে তাহলে আপনি কি করতেন সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমাদের গত ভিডিওতে মেহেরপুর থেকে কমেন্ট করেছেন তানভীর ভাই। জুবায়েদ ভাই ভিডিওটা দেখছেন জয়পুরহাট থেকে। বগুড়া থেকে আমাদের সাথে ছিলেন আহমেদ সাব্বির ভাই। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের ভেতর থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।